ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা বেশ কিছুদিন ধরে বিক্ষোভ আন্দোলন করছেন। এই মুহূর্তে দিল্লি হরিয়ানার যে রাস্তা রয়েছে, যে সীমানা রয়েছে, সেটা অবরুদ্ধ করা রয়েছে। তারা ঢুকতে চাইছেন দিল্লির ভিতরে, সেখানে তারা অবস্থান করতে চাইছেন, নিজেদের দাবি তারা জানাতে চাইছেন। যদিও সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কোনো শর্ত ছাড়াই এবার তারা আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চান। কেন্দ্রের তরফ থেকে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে। আজ দুপুর 3টে বিজ্ঞান ভবনে আলোচনায় বসতেছে পাঞ্জাবের 32টি কৃষক সংগঠনকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের। দেশে 500-রও বেশি কৃষক সংগঠন রয়েছে, সমস্ত সংগঠনগুলিকে বৈঠকে রাখতে হবে, এমনটাই পাল্টা দাবি জানিয়েছে পাঞ্জাব কিষাণ সংঘর্ষ কমিটি। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সেক্ষেত্রে আলোচনার যে প্রস্তাব কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে তা আপাতত হচ্ছে না, এমনটা কি অনুমান করা যেতে পারে? কুসুমিতা, যেহেতু এখনো টাইম রয়েছে এবং কৃষকরা বলেছিলেন সরকারকে 10টা নাগাদ তারা জানাবেন কি কারা কারা মিটিং আসবে, সেক্ষেত্রে সরকার আশাবাদী কি তারা আসবেন আজকে মিটিং এর জন্য 3টের সময় বিজ্ঞান ভবনে। এর আগেও 2 রাউন্ডের মিটিং হয়েছে কুসুমিতা, বিজ্ঞান ভবনে হয়েছিল, সেখানে কৃষকদের প্রতিনিধিরা এসেছিলেন, তাদের সঙ্গে ডিসকাশন হয়েছিল, কোনো কনসেনসাস তৈরি হয়নি, একমত হতে পারেনি সেই মিটিং এ, এবং তখন ঠিক হয়েছিল 3 তারিখ আবার মিটিং হবে। যেহেতু কৃষকরা ইতিমধ্যে 5 দিন ধরে বর্ডারের কাছে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারিকেড সেখানে করা হয়েছে, সরকার সেটাকে এগিয়ে দিয়েছে 3 তারিখের মিটিংটা এখন আজকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। 3টের সময় তারা বিজ্ঞান ভবনে যদি আসেন সেক্ষেত্রে আলোচনা হবে। সরকার আশাবাদী কি যারা এর আগে ডিসকাশনের জন্য এসেছিলেন তারা আবার আজকেও আসবেন, এবং তাদের যে সবথেকে বড় কোশ্চেন রয়েছে এমএসপি নিয়ে, তার জবাব আজকে সরকার তাদেরকে দেবে। তারা দাবি এটা অবশ্যই করছেন কি 3টে বিলকে প্রত্যাহার করতে হবে যেটা সংসদে পাস হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কাশি থেকে তার যে বক্তব্য ছিল, তার আগের দিন মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন কি এই কৃষক আইনটা কৃষকদের স্বার্থের জন্য আনা হয়েছে, কৃষকরা যেন বেশি দাম পান, তাদের প্রডিউস তারা যেখানে ইচ্ছে বিক্রি করতে পারবেন সেটার জন্য করা হয়েছে, এবং এটা প্রত্যাহার করার কোনো প্রশ্ন নেই, সেটা একটা বোঝাই যাচ্ছে সরকারের মনোভাব নিয়ে। তবে কৃষকরা যেখানে সন্দেহ করছেন সেটাকে দূর করতে উদ্যোগী হয়েছে সরকার। বিশেষ করে কৃষকদের দাবি রয়েছে, যেটা পাঞ্জাবের সব থেকে বেশি কৃষকরা চাইছেন যে এমএসপি, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস হয় কোনো একটা খাদ্য পদার্থ যেটা তৈরি করেন কৃষকরা, সেটার একটা মিনিমাম সাপোর্ট প্রাইস দেয় কেন্দ্রীয় সরকার। 20টি থেকে বেশি এই ধরনের প্রডিউস রয়েছে যার ডিক্লেয়ার করা হয় দাম, এবং সেই দামটা যেন তারা পান সেটাই তারা চাইছেন অ্যাসুরেন্স। কেন কি তারা মনে করছেন কি এই আইনগুলো করে দেওয়ার পর তাদেরকে ওপেন মার্কেটে বিক্রি করতে হবে, এবং সেক্ষেত্রে যে ন্যূনতম দাম যেটা সরকার ঠিক করে দেয় তার থেকে নিচে দামে তাদেরকে বিক্রি করতে হবে। এখন যে সিস্টেম রয়েছে কুসুমিতা, পাঞ্জাবে আমরা জানি চাল এবং গম সরকারই বেশিরভাগ প্রকিওর করে, এবং সরকার যে দামটা ঠিক করে দেয় সেই দামটা কৃষকরা পান। তাদের আশঙ্কা হচ্ছে কি যখন প্রাইভেট কোম্পানিগুলোকে বিক্রি করার জন্য ছাড় দিয়ে দেওয়া হবে, এই জিনিসপত্রগুলোকে এগ্রিকালচার যে মান্ডিগুলো রয়েছে সেটা থেকে বাইরেও তারা বিক্রি করতে পারবেন, অন্য রাজ্যে গিয়ে বিক্রি করতে পারবেন, অন্য রাজ্যের ব্যবসায়ীরা গিয়ে কিনতে পারবেন। সেটাতে তাদের আশঙ্কা হচ্ছে কি এখানে তাদের মিনিমাম সাপোর্ট যে দাম রয়েছে, ন্যূনতম দামটা সেটা তারা পাবেন না। সেটাকে আশ্বস্ত করার জন্য আজকে আবার কৃষিমন্ত্রী তার আগেও বলেছিলেন কি এমএসপি, কালকে প্রধানমন্ত্রীও বলেছিলেন কি এমএসপিও থাকবে, কৃষক মার্কেটও থাকবে, সেক্ষেত্রে পুরনো সিস্টেমও থাকবে, নতুন সিস্টেমও চলবে, এটাতে কোনোভাবেই পুরনো সিস্টেমটাকে সরিয়ে দেওয়া হচ্ছে না। এই আশঙ্কাটাকে দূর করার জন্য আজকে আবার কৃষকদেরকে ডাকা হয়েছে, নেতাদেরকে 3টের সময়। কৃষকদের একটা শেষের দিকে দাবি রয়েছে, তাহলে যদি এটাই থাকে সেক্ষেত্রে আইনের মধ্যে কেন এটা লেখা হয়নি? সরকারের তরফ থেকে বলা হচ্ছে কি আইনের মধ্যে তো লেখা যাবে না যে প্রাইভেট কোম্পানি কোন দামে কিনবে, সরকার কোন দামে কিনবে সেটা তারা বলতে পারেন, কিন্তু প্রাইভেট কোম্পানি কোন দামে কিনবে তারা এটা বলতে পারবেন না। এখন আজকে আশা করা হচ্ছে কুসুমিতা যে কোনো কৃষকদের নেতারা আসবেন, যারা এর 2 রাউন্ড মিটিং হয়েছিল যার মধ্যে রাজনাথ সিং উপস্থিত ছিলেন। আজকে এই মিটিং এ সরকার আশা রাখছে কি 5 দিন তাদের আন্দোলন চলছে, তারা আন্দোলন যেন প্রত্যাহার করেন, এবং এমএসপি নিয়ে যে তাদের যে সন্দেহগুলো রয়েছে সেটাকে ক্লিয়ার করার জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং সিস্টেম হতে যাচ্ছে, এবং তারা আশা করছেন কৃষকরা মিটিং আসবেন। ধন্যবাদ বিজেন্দ্র। কুসুমিতা, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে কৃষকদের অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র, সেই আলোচনা হয় কিনা, কবে হবে এবং সেই আলোচনার পর কি হবে সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে এর পাশাপাশি কিন্তু এই কৃষি আইন নিয়ে রাজনৈতিক চর্চা সেটাও কিন্তু সমানভাবে অব্যাহত। নতুন কৃষি আইনে লাভবান হবেন চাষিরা, সময় এলেই বোঝা যাবে কৃষি আইনের কার্যকারিতা। বারাণসী থেকে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর। কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে বিজেপিকে আক্রমণ কংগ্রেস সহ বিরোধী দলগুলির। অস্বস্তির সুর উঠে আসছে এনডিএর অন্দর থেকেও। जो अभी हुआ ही नहीं है, जो कभी होगा ही नहीं, उसको लेकर समाज में भ्रम फैलाया जाता है। মোদী সরকারের কৃষি আইনের বিরোধিতায় দেশের রাজধানী উপকণ্ঠে আন্দোলন চালাচ্ছেন হাজার হাজার কৃষক।
তখন দিল্লি থেকে 866 কিলোমিটার দূরে বারাণসীতে গিয়ে কৃষি আইনের পক্ষে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী। কৃষি আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নিশানা করলেন বিরোধীদের। सालों तक एमएसपी को लेकर छल किया गया। किसानों के नाम पर बड़े बड़े कर्ज माफी के पैकेज घोषित किए जाते थे, लेकिन छोटे और सीमांत किसानों तक ये पहुंचते ही नहीं थे। अब ऐसा नहीं है। अब छोटे से छोटा किसान भी मंडी से बाहर हुए हर सौदे को लेकर कानूनी कार्यवाही कर सकता है। প্রধানমন্ত্রী যখন কৃষি আইনের সমর্থনে সুর চড়াচ্ছেন, তখন হরিয়ানা, উত্তরপ্রদেশের দিল্লিমুখী সীমানায় কৃষকদের বিক্ষোভের আঁচ তত বেড়েছে। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত কৃষকরা রাস্তায় নামছেন কৃষি আইনের বিরোধিতায়। एक ऐसा दौर आ गया कि हर चीज कॉर्पोरेट्स की तरफ जा रही है। ऑयल सेक्टर कॉर्पोरेट्स को, डिफेंस सेक्टर कॉर्पोरेट्स को, रेलवेज कॉर्पोरेट्स को, कहां जाके रुकेगा देश? क्या सारा देश हम कॉर्पोरेट्स को बेच देंगे? এই প্রেক্ষাপটে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ফের একবার মোদী সরকারকে নিশানা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। देश की शक्ति किसान है। सवाल उठता है कि आज किसान सड़कों पे क्यों है? हजारों किलोमीटर दूर से चल के क्यों आ रहा है? ट्रैफिक क्यों रोक रहा है? नरेंद्र मोदी जी कहते हैं कि ये 3 कानून किसान के हित में है। अगर ये कानून किसान के हित में है तो किसान इतना गुस्सा क्यों है? किसान खुश क्यों नहीं है? भाई और बहनों, ये कानून नरेंद्र मोदी के 2-3 मित्रों के लिए है। ये कानून किसान से चोरी करने के कानून है और इसलिए हम सबको मिलकर हिंदुस्तान की शक्ति के साथ खड़ा होना पड़ेगा, किसान के साथ खड़ा होना पड़ेगा। মোদী সরকারের উদ্দেশ্যে টুইট করে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্ন, নাম কৃষি আইন, কিন্তু সব লাভ ধনী বন্ধুদের। কৃষি আইন কৃষকদের সঙ্গে কথা না বলে কি করে তৈরি করা সম্ভব? কৃষকদের কথা না ভেবে কিভাবে কৃষি আইন প্রণয়ন করা যায়? সরকারকে কৃষকদের কথা শুনতেই হবে। শুধু বিরোধীরাই নন, নতুন কৃষি আইনের বিরোধিতায় চড়া সুর উঠে আসছে বিজেপির জোট শরিকদের মধ্যে থেকে। আগেই মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এনডিএ শরিক অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। এবার হুঁশিয়ারির সুর আরেক শরিক আরএলপির গলায়। आज मैंने अमित शाह जी जो एनडीए के चेयरपर्सन है उनको ट्वीट के माध्यम से और पत्र लिखी मांग करी है कि अगर इस काले कानून को वापस नहीं लिया गया तो एनडीए को समर्थन दे या नहीं दे जारी रखे, इस पर पुनर्विचार पार्टी करेगी। ঘরে বাইরে বিজেপির অস্বস্তি বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষি আইন নিয়ে দেশবাসীকে বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী। ये वही लोग हैं जिन्होंने दशकों तक किसानों के साथ लगातार छल किया है। मां गंगा के घाट पर से कहना चाहता हूं, काशी जैसी पवित्र नगरी से कह रहा हूं, अब छल से नहीं, गंगा जल जैसी पवित्र नीयत के साथ काम किया जा रहा है। একদিকে লাগাতার কৃষক আন্দোলন, আরেকদিকে শাসক বিরোধী তরজা। কনকনে ঠান্ডার মধ্যে আন্দোলনকারী কৃষকরা দিল্লির গোড়ায়। সংখ্যার জোর মোদী সরকারের পক্ষে। এর মাঝে নতুন কৃষি আইনের কি ভবিষ্যৎ, সেটাই দেখার। এবিপি আনন্দ। একদিকে এই খবরে যেমন আমাদের নজর থাকবে, তার পাশাপাশি আমরা জানি যে সামনেই 2021 যে বিধানসভা নির্বাচন রয়েছে এই রাজ্যে, তাকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের একদিকে সংগঠন গোছানোর কাজ যেমন শুরু হয়েছে, তার পাশাপাশি একাধিক কর্মসূচি শুরু হচ্ছে আজ 1 ডিসেম্বর থেকে, যার মধ্যে অবশ্যই রয়েছে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যে 20,000 ক্যাম্প করা হবে। সরকারের দাবি এতে চটজলদি সমাধান পাবেন মানুষজন। কিন্তু রাজ্যের প্রকল্প নাকি দলের প্রকল্প, এই প্রশ্নই তুলছেন দিলীপ ঘোষ। 1 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 4 রাউন্ডে এই রকম 20,000 ক্যাম্প আয়োজিত হবে। শুধুমাত্র কনসিভ করেনি এই প্রকল্পগুলো, কনসিভও যেমন করেছেন 100% ফুল প্রুফ প্রসেসে সেটাকে এক্সিকিউটও করেছে। লোকসভা ভোটে খারাপ ফলের পর দিদিকে বলো, বাংলার গর্ব মমতা কর্মসূচি নিয়েছিল তৃণমূল। জনসংযোগের লক্ষ্যে এবার দুয়ারে দুয়ারে সরকার।
সরকারি পরিষেবা সাধারণের নাগালে পৌঁছে দিতে মঙ্গলবার থেকে 30শে জানুয়ারি পর্যন্ত রাজ্যের 344টি ব্লকে হবে শিবির, যেখানে স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, জয় জোহর এবং তপশিলি বন্ধু প্রকল্প, খাদ্য সাথী, শিক্ষাশ্রীর মতো প্রকল্পের পরিষেবা মিলবে। রাজ্য প্রশাসনের দাবি 100 দিনের কাজ কিংবা জব কার্ড সংক্রান্ত সমস্যারও চটজলদি সমাধান হবে। সরকার তার সকল আধিকারিক, তার সকল কর্মী বাহিনী নিয়ে শিবির মোডে, ক্যাম্প মোডে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড স্তরে, কোথাও কোথাও হয়তো ক্লাস্টার অফ ওয়ার্ডস, সেইখানে পৌঁছে দেবে সার্ভিসেস। তৃণমূলের দাবি এই ধরনের প্রকল্প দেশের নজিরবিহীন। What Bengal thinks today, India thinks tomorrow. উনি বারংবার সেটা প্রমাণ করেছেন। উনি যা যা করেছেন সেগুলোকে অনুকরণ এবং পরবর্তীকালে অনুসরণ করে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যের সরকার। সরকারি টাকায় পার্টির প্রচার হচ্ছে, পাল্টা কটাক্ষ বিজেপি। উনি সরকারি প্রোগ্রামে পার্টির প্রোগ্রাম ঘোষণা করে দেন, আবার ওনার পার্টি অফিস থেকে একজন নেতা বলছেন, এদিকে চিফ সেক্রেটারি বলছেন, একেবারে ঘোঁট পাকিয়ে দেওয়া হচ্ছে। সরকার পার্টি বলে কিছু আলাদা নেই, সরকারি টাকা পার্টির টাকা হয়ে গেছে। 1 ডিসেম্বর থেকে টানা 2 মাস দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চলবে রাজ্য জুড়ে। পাল্টা 30শে ডিসেম্বর থেকে বিজেপি শুরু করতে চলেছে বাড়ি বাড়ি চলো কর্মসূচি। সুমন ঘড়াই, ঋত্বিক মণ্ডল ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। কোচবিহারের দিনহাটায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, উভয় পক্ষে 4 জন আহত। তৃণমূলের অভিযোগ, গতকাল ভেটাগুড়ির ব্রাহ্মণের চৌকি এলাকায় বুথ সভাপতির বাড়িতে দলীয় বৈঠক সেরে বেরোনোর পর হামলা চালায় বিজেপি কর্মীরা। 3 তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের তরফে হামলা চালানো হয়। দলের মিছিল থেকে ফেরার পথে আহত হন বিজেপি কর্মীরা। 4 জনই হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই মেঘমুক্ত আকাশ, সামান্য নামলো পারদ। কেমন কাটবে সপ্তাহটা জানবো, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, সপ্তাহটা কেমন কাটবে, পাশাপাশি জেলার ছবিটা কেমন থাকবে? দেখো, ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা যেমন বলা হয়েছিল সেই 15 ডিগ্রির ঘরে এসে গিয়েছে গতকাল থেকে। আজকে আরো কিছুটা নেমে 15.4 কলকাতা, এই সময় স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। জেলাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ফলত কলকাতায় প্রবল শীতের প্রকোপ না থাকলেও জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু শীতের যে প্রভাব সেটা যথেষ্ট রয়েছে। যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উপরে একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সরাসরি শ্রীলঙ্কার দিকে যাবে, তাই আমাদের রাজ্যে এর কোনো সরাসরি প্রভাব নেই। কিন্তু বোঝাই যাচ্ছে যে উত্তরে হাওয়ার পথ এখনো একেবারে সুগম নয়, যে কারণে শীত কিছুটা থমকে থমকে আসছে। যদিও জেলাগুলোর ক্ষেত্রে শীতের আমেজ রয়েছে। কলকাতার ক্ষেত্রে আপাতত যেটা পূর্বাভাস, যে তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশেই থাকবে। 15 ডিগ্রির নিচে যাওয়ার সম্ভাবনা খুব একটা এখনই দেখা যাচ্ছে না। অন্তত এ সপ্তাহের ক্ষেত্রে তাপমাত্রা স্থিতাবস্থা বজায় থাকবে। ধন্যবাদ সঞ্চয়ন।